হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 6 ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ। তো এই চ্যাপ্টারটার আমি ভেতরকার চ্যাপ্টারের ভেতরে যত কোয়েশ্চেন অ্যান্সার আছে প্রত্যেকটা পেজ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের আমি সমস্ত প্রশ্ন উত্তর আমি করিয়ে দিয়েছি। তো ভিডিওটা স্কিপ করো না, মন দিয়ে পুরোপুরি ভিডিওটা দেখো। আর শুরু করার আগে বলতে চাই, যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করো যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা যথাসময়ে পেয়ে যাও। ভিডিও সম্পর্কে কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর কোনো ভিডিও তোমরা যদি মিস করে গিয়ে থাকো তাহলে ডেসক্রিপশন বক্স অথবা প্লেলিস্টে ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করে নিও। তাহলে চলো স্টার্ট করি। ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ। তো 1 নম্বর, শরীরের কোন বৈশিষ্ট্য থেকে মানুষকে আলাদা করে চেনা যায়? মানুষ একটি বিশেষ প্রাণী। শরীরের নির্দিষ্ট কতগুলি বৈশিষ্ট্য থেকে আলাদা করে মানুষকে চেনা যায়। লক্ষ লক্ষ বছর ধরে নানা বদলের মধ্য দিয়ে এই বৈশিষ্ট্যগুলি তৈরি হয়েছে। 2 পায়ে হাঁটা, হাতের ব্যবহার, লম্বা মেরুদণ্ড এবং মেরুদণ্ডের ওপর মাথা অর্থাৎ বড় মস্তিষ্ক। 2, কোন প্রাণী হাতের বুড়ো আঙুলকে কোনো কিছু ধরতে ব্যবহার করে? মানুষ। 3, শরীরের কোন অংশ মস্তিষ্ক ধরে রাখতে পারে? মাথার খুলি। 4, লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ কেমন ছিল? লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ ছিল ঘন জঙ্গলে ঢাকা। 5, এপ কাকে বলা হয়? লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ ছিল ঘন জঙ্গলে ঢাকা। আফ্রিকা মহাদেশের পূর্ব অংশের ঘন জঙ্গলে এক ধরনের বড় বানর ছিল, তাদের লেজ ছিল না, এদের এপ বলা হয়। 6, এপরা গভীর জঙ্গলের খোঁজে কেন বেরিয়ে পড়ল? অনেক দিন ধরে আবহাওয়া আস্তে আস্তে বদলাতে থাকে, নানা কারণে গাছপালা আগের থেকে কমে গেল, গাছে গাছে ঘুরে ঘুরে বেড়ানো কঠিন হয়ে গেল, তাছাড়া আগের মতো ফলমূল সহজে পাওয়া মুশকিল হয়ে গেল। তখন এপদের একদল গভীর জঙ্গলের খোঁজে বেরিয়ে পড়ল। 7, কিভাবে এপ থেকে মানুষ পরিবার বা হোমিনিড আলাদা হয়ে গেল? এপের দলটি খাবার খুঁজতে খুঁজতে গাছ থেকে নেমে এলো। এরপর এলো কোনোভাবে দাঁড়াতে পারা মানুষ, যে প্রায় 30 থেকে 40 লক্ষ বছর আগেরকার কথা। এইভাবে আস্তে আস্তে এপ থেকে আলাদা হয়ে গেল মানুষ পরিবার বা হোমিনিড। 4, আদিম কথার অর্থ কী? আদিম কথার মানে খুব পুরনো বা গোড়ার দিকে। 9, সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ কোথায় পাওয়া গেছে? পূর্ব আফ্রিকাতে। 10, কিসের ওপর ভিত্তি করে আদিম মানুষের নানা রকম ভাগ করা হয়েছে? মূলত মস্তিষ্কের আকার থেকে আদিম মানুষের নানা রকম ভাগ করা হয়েছে। 11, আদিম মানুষকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? আদিম মানুষকে 4 ভাগে ভাগ করা যায়। 1, অস্ট্রালোপিথেকাস। 2, হোমো হ্যাবিলিস। 3, হোমো ইরেক্টাস। 4, হোমো স্যাপিয়েন্স। 12, অস্ট্রালোপিথেকাসদের বৈশিষ্ট্যগুলি লেখো। এরা ছিল আনুমানিক 40 লক্ষ থেকে 30 লক্ষ বছর আগে। এরা 2 পায়ে ভর দিয়ে কোনো রকমে দাঁড়াতে পারত। শক্ত বাদাম, শুকনো ফল চিবিয়ে খেত। চোয়াল ছিল শক্ত ও সুগঠিত। এরা গাছে ডাল দিয়ে ধাক্কা মারত, পাথর ছুঁড়তে চেষ্টা করত। 13, হোমো হ্যাবিলিস বা দক্ষ মানুষদের বৈশিষ্ট্যগুলি লেখো। এরা ছিল আনুমানিক 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগে। এরা দলবদ্ধভাবে থাকত, হাঁটতে পারত। ফলমূলের পাশাপাশি এরা সম্ভবত কাঁচা মাংস খেত। এরাই প্রথম পাথরকে অস্ত্র হিসাবে ব্যবহার করে। একটা পাথর দিয়ে আরেকটা পাথরকে জোরে আঘাত করে পাথরের অস্ত্র বানাতো। 14, হোমো ইরেক্টাস বা সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষের বৈশিষ্ট্যগুলি লেখো। এরা ছিল আনুমানিক 20 লক্ষ থেকে 3,50,000 বছর আগে। এরা 2 পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতো, দলবদ্ধভাবে গুহায় থাকতো। এরা শিকার করতে পারত। এরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল। এরা বানিয়েছিল স্তর কাটা নুড়ি পাথরের হাতিয়ার। শেষ দিকে বানিয়েছিল হাত কুঠার।
15 হোমো স্যাপিয়েন্স বা বুদ্ধিমান মানুষের বৈশিষ্ট্যগুলি লেখো। এরা আনুমানিক 2,30,000 বছর আগে এসেছিল। এরা দল বেঁধে বড় পশু শিকার করত, নানা কাজে আগুন ব্যবহার করত, পশুর মাংস পুড়িয়ে খেত, পশুর চামড়া পরত, ছোট তীক্ষ্ণ ধারালো পাথরের অস্ত্র তৈরি করতে শিখেছিল। এরা বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত। 16 পাথরের যুগকে মানুষের ইতিহাসের একটা বড় অংশ বলে মনে হয় কেন? লক্ষ লক্ষ বছর ধরে আদিম মানুষ পাথর দিয়ে হাতিয়ার বানাতো, সেজন্য পাথরের যুগ মানুষের ইতিহাসের একটা বড় অংশ। 17 পাথরের যুগকে কয়টি পর্যায়ে ভাগ করা যায় ও কী কী? পাথরের যুগকে সাধারণভাবে 3টি পর্যায়ে ভাগ করা যায়: পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ, নতুন পাথরের যুগ। 18 পুরনো পাথরের যুগের বৈশিষ্ট্যগুলি লেখো। আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর আগে পুরনো পাথরের যুগ। নেক্সট পয়েন্ট, হাতিয়ার বড় ও ভারী পাথরের এবড়ো খেবড়ো, শিকার করে ও বনের ফলমূল জোগাড় করে খেত। লাস্ট পয়েন্ট, খোলা আকাশের নিচে কখনো বা গুহায় থাকত। 19 মাঝের পাথরের যুগের বৈশিষ্ট্যগুলি লেখো। আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 থেকে খ্রিস্টপূর্ব 8,000 বছর আগে। সেকেন্ড পয়েন্ট, হাতিয়ারের পাথর ছোট, হালকা ও ধারালো, শিকার করে ও বনের ফলমূল জোগাড় করার পাশাপাশি পশুপালন শুরু হয়। লাস্ট পয়েন্ট, গুহা থেকে বেরিয়ে ছোট ছোট বসতি বানানো শুরু। 20 নতুন পাথরের যুগের বৈশিষ্ট্যগুলি লেখো। আনুমানিক খ্রিস্টপূর্ব 8,000 থেকে খ্রিস্টপূর্ব 4,000 বছর আগে। সেকেন্ড পয়েন্ট, হাতিয়ার অনেক হালকা ও ধারালো, নানা রকমের হাতিয়ার, পশুপালন ও কৃষিকাজ শুরু হয়, মাটির পাত্র বানানো শুরু, যাযাবর জীবন থেকে একটা অঞ্চলে স্থায়ী বসত বানানো। 21 কিভাবে মানুষ আগুন আবিষ্কার করলো। আগুন ব্যবহার করতে শেখা মানুষের ইতিহাসের খুব জরুরি একটা বিষয়। অন্য সব প্রাণী আগুনকে ভয় পায়, প্রাণীদের মধ্যে একমাত্র মানুষই আগুন জ্বালাতে ও ব্যবহার করতে পারে। প্রথম দিকে বনে লাগা আগুন ও দাবানল অথবা অন্যভাবে জ্বলে ওঠা আগুন তারা দেখত। পরে হয়তো কোনো এক সময় জ্বলন্ত গাছের ডাল এনে গুহার মধ্যে আগুন জ্বালিয়ে রাখত, নিভতে দিত না। এরপর হঠাৎ একদিন আদিম মানুষ আগুন জ্বালাতে শিখেছিল। হয়তো পাথরের হাতিয়ার তৈরি করতে গিয়ে চকমকি জাতীয় পাথরের ঠোকাঠুকিতে হঠাৎ জ্বলে ওঠে আগুন, অথবা কাঠে কাঠে ঘষে আগুন জ্বালিয়েছিল। 22 আগুনের ব্যবহার শেখার ফলে মানুষের মধ্যে কি কি বদল দেখা যায়। আগুনের ব্যবহার শেখার ফলে বেশ কিছু বদল দেখা যেতে থাকে। একদিকে প্রচণ্ড শীতের হাত থেকে তারা বাঁচল, জন্তুর আক্রমণের মোকাবিলা করতে পারল, কাঁচা খাবার বদলে খাবার আগুনে ঝলসে খাওয়া শুরু করলো, ঝলসানো নরম মাংস খেতে তাদের চোয়াল ও দাঁতের জোর কম লাগত, ধীরে ধীরে তাদের চোয়াল সরু হয়ে গেল, সামনে ধারালো উঁচু দাঁত ছোট হয়ে গেল, মানুষের শরীরের জোর বাড়ল, বুদ্ধিরও বিকাশ হলো। 23 লুসি কি? আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ায় হাদার নামে একটা জায়গা আছে। সেখানে 1974 খ্রিস্টাব্দে একটা অস্ট্রালোপিথেকাসের কঙ্কালের কিছু অংশ পাওয়া গেছে। কঙ্কালটি প্রায় 32 লক্ষ বছর আগের একটি ছোট মেয়ে। কঙ্কালটির নাম দেওয়া হয়েছিল লুসি। লুসির মস্তিষ্ক অন্যান্য প্রাণীর তুলনায় বেশ বড় ছিল, যদি ধীরে ধীরে আদিম মানুষের মস্তিষ্ক আরও বড় হতে থাকে। 24 কোথায় কোথায় পুরনো মানুষের কঙ্কাল ও হাড়গোড়ের খোঁজ পাওয়া যায়? আফ্রিকা, চীন ও জাভায়। 25 ভারতীয় উপমহাদেশের কথা কিভাবে জানতে পারা যায়? আফ্রিকা থেকে আদিম মানুষ একসময় ভারতীয় উপমহাদেশে এসেছিল। আদিম মানুষের হাড়গোড়ের অল্প নমুনায় উপমহাদেশে পাওয়া যায়, বরং তাদের ব্যবহার করা পুরনো হাতিয়ার বেশ কিছু অঞ্চলে পাওয়া গেছে। সেগুলো থেকেই উপমহাদেশে আদিম মানুষের কথা জানতে পারা যায়। 26 ভারতীয় উপমহাদেশের সবথেকে পুরনো পাথরের অস্ত্র কোথায় পাওয়া গেছে? কাশ্মীরে সোয়ান উপত্যকায়, এছাড়া পাকিস্তানের পটোয়ার মালভূমিতে ও হিমাচল প্রদেশের শিবালিক পর্বত অঞ্চলেও পুরনো পাথরের হাতিয়ার পাওয়া গেছে।
27 পুরনো পাথরের যুগের হাতিয়ারগুলি দেখতে কেমন? হাতিয়ারগুলি বেশিরভাগই হাত কুঠার ও চপার জাতীয়। হাতিয়ারগুলি বেশিরভাগ ছিল ভারী নুড়ি পাথরের তৈরি। 28 হোমো ইরেক্টাস জাতীয় আদিম মানুষ কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল? কর্ণাটকের হুন্সকি উপত্যকা, রাজস্থানের দিদওয়ানা ও মহারাষ্ট্রের নেভাসাতে। 29 কোথায় মানুষের মাথার খুলি পাওয়া গেছে? মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকায় 1,30,000 বছরের বেশি আগের মানুষের মাথার খুলি পাওয়া গেছে। 30 পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল? ভারী নিরেট পাথরের হাত কুঠার যারা ব্যবহার করত তারা খাবার জোগাড় করত। নিজেদের খাবার তারা নিজেরা বানাতে পারত না। পশুপালনও তাদের জানা ছিল না। শিকার করে ও ফলমূল জোগাড় করেই তারা পেট ভরাতো। ফলে নানা জায়গায় ঘুরে ঘুরে দিন কাটাতো তাদের। সেই যাযাবর জীবনে পাকাপাকি একটি অঞ্চলে বসতি গড়ে তোলেনি আদিম মানুষ। কিছু সময় থাকার জন্য তারা বেছে নিত কোনো প্রাকৃতিক গুহা, তা না পেলে খোলা আকাশের নিচেই দিন কাটাতো। পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন ছিল বেশ কঠিন ও কষ্ট। এখানে এই যে কোয়েশ্চেনটা 30 নম্বরে, পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল, এখানে যদি আরেক ধরনের কোয়েশ্চেন ঘুরে আসে, তারা যাযাবর জীবন কেমনভাবে পালন করত, তাহলে কিন্তু একই উত্তর হবে। আমি একটু লিখিয়ে দিই। আদিম মানুষের যাযাবর জীবন কেমন ছিল, অথবা এই নিচের কোয়েশ্চেনটা, দুটোর অ্যান্সার কিন্তু সেমই হবে, যেটা তোমাদের অনুশীলনীতে আছে। ঠিক আছে, এবার আছে 31 কোথায় কোথায় পুরনো গুহা বসতি নজির রয়েছে? উপমহাদেশের কয়েকটি অংশে গুহা বসতি নজির রয়েছে, যেমন উত্তর পশ্চিম পাকিস্তানের সাংঘাও, কর্ণাটকের কুর্নুল ও মধ্যপ্রদেশের ভীমবেটকা। টিকা, কয়েকটা টিকা আমি দিয়েছি। ফার্স্টে আছে ভীমবেটকা, মধ্যপ্রদেশের ভূপাল থেকে কিছুটা দূরে বিন্ধ্য পর্বতের গা ঘেঁষে নির্জন জঙ্গল। সেখানে 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায়। ওই গুহাগুলিতে পুরাতন পাথরের যুগ থেকে আদিম মানুষেরা থাকতে শুরু করে। গুহার দেওয়ালে তাদের আঁকা ছবি পাওয়া গেছে। প্রায় সবাই শিকারের দৃশ্য, নানা রকম বন্য পশুর ছবি রয়েছে। তাছাড়া পাখি, মাছ, কাঠবিড়ালের মতো প্রাণীর ছবিও দেখা যায়। এছাড়া দেখা যায় মানুষ একা অথবা দল বেঁধে শিকার করছে। তাদের কারো কারো মুখে মুখোশ, হাতে পায়ে গয়না। অনেক সময় মানুষের সঙ্গে কুকুরকে দেখা যায়। ছবিগুলিতে সবুজ ও হলুদ রঙের ব্যবহার হলেও বেশি দেখা যায় সাদা এবং লাল রং। নেক্সট টিকা, হুন্সকি উপত্যকা। কর্ণাটকের গুলবর্গা জেলার উত্তর পশ্চিমে হুন্সকি উপত্যকায় ইসামপুর গ্রামে তার পাশ দিয়ে বয়ে গেছে কাট্টা হাল্লা খাল। 1983 খ্রিস্টাব্দে মাটি খুঁড়ে সেখানে পুরনো পাথরের যুগের হাতিয়ার পাওয়া গেছে। ওইগুলি আজ থেকে প্রায় 5 থেকে 6 লক্ষ বছর আগেরকার। এর বেশিরভাগই হাত কুড়ুল, ছোড়া, ছাঁচুনি জাতীয়। অনেকের মতে হুন্সকিতে পাথরের হাতিয়ার তৈরি হতো। খালের জল, নানা রকম বন্য জন্তু ও গাছপালা ওই অঞ্চলে ছিল। সম্ভবত সেই জন্য ওই জায়গাটা বেছে নিয়েছিল আদিম মানুষ। নেক্সট টিকা, ট্যারো। ইউরোপের স্পেনে একটি পাহাড়ি এলাকা হলো আলতামিরা। সেখানে কয়েকটি প্রাচীন গুহার খোঁজ পাওয়া যায়। এক প্রত্নতাত্ত্বিক তার ছোট্ট মেয়েকে নিয়ে গুহাগুলি দেখতে গিয়েছিলেন। তার হাতে ছিল একটা আলো। হঠাৎ মেয়েটি চিৎকার করে উঠল, ট্যারো, অর্থাৎ ষাঁড়। দেখা গেল গুহার ছাদে বিশাল বড় একটা ষাঁড়ের ছবি। প্রায় 50 থেকে 30,000 বছর আগেরকার গুহাবাসী মানুষের আঁকা। নেক্সট টিকা, বাগড়। রাজস্থানের বাগড়ে আদিম মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে। একেবারে প্রথম দিকে বাগড়ের বাসিন্দারা শিকার করেই খাবার জোটাতো। কিছু কিছু পশুপালনও তাদের জানা ছিল। বাগড়ে অনেকগুলি পশুর হাড় পাওয়া গেছে। সেগুলো থেকে অনুমান করা হয় পরের দিকে গৃহপালিত পশুর সংখ্যা বেড়েছিল।
পাশাপাশি কমতে থাকে শিকার করার পশুর সংখ্যা, অর্থাৎ বাগড়ের মানুষ ধীরে ধীরে গৃহপালিত পশুর গুরুত্ব বুঝতে পেরেছিল। সেভাবে দেখলে বাগড়ে শিকার ও পশুপালন দুই চলত। 33, কীভাবে পাথরের হাতিয়ার তৈরির পদ্ধতি বদলে যাচ্ছিল। পাথরের হাতিয়ার তৈরির পদ্ধতি খুব ধীরে ধীরে বদলে যাচ্ছিল। হাতিয়ারগুলি আস্তে আস্তে হালকা, ছোট ও ধারালো হয়ে উঠেছিল। একটা বড় পাথরের গায়ে আঘাত করে তার কোনাচে অংশগুলো বার করা হতো। সে হালকা ও ছোট কোনাচে অংশগুলো হাতিয়ার হিসাবে ব্যবহার করা হতো। তার ফলে ভারী নুড়ি পাথরের হাতিয়ারের ব্যবহার কমতে থাকে। পাথরের হাতিয়ার বানানো কৌশলের এই তফাৎ দিয়েই পুরনো পাথরের যুগের বিভিন্ন পর্বকে আলাদা করা হয়। 34, পুরনো পাথরের যুগের মাঝের পর্বের প্রধান হাতিয়ারগুলি কী কী? ছুরি ছিল ওই সময়ের প্রধান হাতিয়ার। পুরনো পাথরের যুগে শেষ পর্ব পর্যন্ত ওই জাতীয় ছুরির ব্যবহার হতো। 35, মাঝের পাথরের যুগের হাতিয়ারগুলি কেমন ছিল? মাঝের পাথরের যুগে আরও উন্নত হাতিয়ার বানানো হতে থাকে। এই সময় ছুরিগুলো আগের থেকে অনেক বেশি ধারালো ও ছোট হয়ে গিয়েছিল, তাই সেগুলোকে ছোট পাথরের হাতিয়ার বলা হয়। মাঝের পাথরের যুগে ছোট হাতিয়ারগুলি গাছের ডালের সঙ্গে জুড়ে বা গেঁথে নেওয়া হতো, তার ফলে হাতিয়ার ধরতে সুবিধা হতো। 36, মাঝের পাথরের যুগের হাতিয়ার কোথায় কোথায় পাওয়া গেছে? উত্তরপ্রদেশের মহাদহা, মধ্যপ্রদেশের আদমগড় প্রভৃতি অঞ্চলে ওই যুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে। 37, আলতামিরা গুহা কোথায় অবস্থিত? ইউরোপের স্পেনে। 38, কোথায় দুদিকে ধারওয়ালা ছুরি পাওয়া গেছে? উত্তরপ্রদেশের সরাই নহর রাইতে। 39, উত্তরপ্রদেশের সরাই নহর রাইতে আদিম মানুষ সম্পর্কে কী কী জানা যায় বা সেখানে আদিম মানুষদের কী কী নিদর্শন পাওয়া গেছে? সেখানে দুদিকে ধারওয়ালা ছুরি পাওয়া গেছে। এছাড়া হাড়ের তৈরি তীরের ফলা পাওয়া গেছে। বিভিন্ন বন্য পশুর হাড় সেখানে রয়েছে। পশুর মাংস ঝলসানোর জন্য আগুনের ব্যবহার করা হতো। ভেড়া বা ছাগল জাতীয় কোনো পশুর হাড় পাওয়া যায়নি। সরাই নহর রাইতে জাতার মতো যন্ত্র দেখা যায়। শস্য দানা গুঁড়ো করতে জাতার ব্যবহার হতো, তবে তারা নিজেরা শস্য উৎপাদন করতে পারত না। বন্য শস্য এনে জাতায় পিষে নিত। 40, আদিম মানুষের সমাধি ও কঙ্কাল কোথায় পাওয়া গেছে? উত্তরপ্রদেশের সরাই নহর রাইতে ও মহদাতে। 41, নর্মদা উপত্যকার আদমগড়ে কী কী নিদর্শন পাওয়া গেছে? নর্মদা উপত্যকার আদমগড়ে 8000 বছর পুরনো বন্য পশুর হাড় পাওয়া গেছে। পাশাপাশি বেশ কিছু গবাদি পশু ও কুকুরের হাড়ও পাওয়া গেছে। গবাদি পশু ও কুকুরের হাড়ে আঘাতের চিহ্ন নেই, অর্থাৎ তাদের মারা হয়নি। এর থেকে মনে হয় আদিমগড়ের মানুষ পশুপালন করতে শিখেছিল, তবে তারাও শিকার করেই খাবার জোগাড় করত। তো এখানে আমি আরেকটা কোয়েশ্চেন বলছি, যদি এই কোয়েশ্চেনটা আসে অবশ্যই তো এটা লিখবে, অথবা যদি এরকম কোয়েশ্চেন আসে, আদিম মানুষেরা কি পশুপালন করতে পারত? তখনও এই অ্যান্সারটা দিলেও তোমাদের হয়ে যাবে। পশুপালনের ফলে কি সুবিধা হয়েছিল? পশুপালনের ফলে খাবার ও দুধ পাওয়া যেত বেশি। 43, খাবারগুলো কোথায় রাখা হতো? খাবার রাখার জন্য দরকার হতো পাত্র, হয়তো ঝুড়ির মতো কিছুতে মাটি ঢেলে হাত দিয়ে লেপে মাটির পাত্রগুলো বানানো হতো। 44, মানুষ কিভাবে কৃষিকাজ শিখল? নতুন পাথরের যুগে আদিম মানুষ কৃষিকাজ শিখল। মেয়েরা গাছপালা দেখতে দেখতে বুঝতে পারল কীভাবে বীজ থেকে চারা গাছ হয়, চারা গাছ থেকে বড় গাছ। তখন শুধু খাবার খুঁজতে নয়, খাবার তৈরি করতে পারল তারা। মানুষ শিখল কৃষিকাজ। 45, কৃষিকাজ শেখার ফলে কি কি সুবিধা হয়েছিল? কৃষিকাজ শুরু হওয়ার ফলে মানুষ কৃষি অঞ্চলে স্থায়ী বসতি বানিয়ে থাকতে শুরু করে। চাষের সঙ্গে যুক্ত হয় বাস বা থাকা। চাষবাস কথাটি আজও ব্যবহার হয়, তার থেকে ক্ষেতের পাশে বসতি বানানোর গুরুত্ব বোঝা যায়। শিকার ও পশুপালনের জন্য মানুষকে নানা জায়গায় ঘুরে বেড়াতে হতো। কৃষিকাজ শুরু করার পর সেই ঘোরাঘুরি বন্ধ হয়। তাছাড়া কৃষিকাজ খাদ্য উৎপাদন নিশ্চিত করে, ফলে যাযাবর মানুষ ধীরে ধীরে কৃষি ও স্থায়ী বসতির দিকে যেতে থাকে। চাষবাস করার ফলে পশুপালন সহজ হয়ে গেল। উৎপাদন থেকে পাওয়া গেল অঢেল খড়, বিচালি,
গবাদি পশুর সংখ্যা বেড়ে গেল। 46 আদিম মানুষের সমাজ থেকে জটিল ও উন্নত সমাজ কিভাবে তৈরি হলো? কৃষি সমাজ অনেক বেশি জটিল। সেই সমাজে জমি ও ফসলে সমান ভাগাভাগি ছিল না। পাশাপাশি কৃষিতে বাড়তি ফসল ফলানো যেত, তাই সবাইকে পেট ভরানোর জন্য নিজেদের চাষ করতে হতো না। ফলে কৃষির বদলে অনেকেই কারিগর ও অন্যান্য কাজ করতে থাকে। চাষের কাজে বিভিন্ন যন্ত্রপাতির প্রয়োজন হতো। পাথর ও কাঠ দিয়ে সেগুলো বানাতো কারিগরেরা। ফলে ক্রমশ আদিম মানুষের সমাজ থেকে জটিল ও উন্নত সমাজ ব্যবস্থা দেখা যায়। 47 সংস্কৃতি বলতে কি বোঝো? সংস্কৃতি বলতে নাচ, গান, পোশাক, শিল্প, সাহিত্য বোঝায়। 48 আদিমকালে অনেক শক্তিশালী প্রাণী বিলুপ্ত হয়ে গেলেও মানুষের টিকে থাকা সম্ভব হলো কিভাবে? মানুষের টিকে থাকার পেছনে অনেকটা দায়ী তার সংস্কৃতি। সংস্কৃতির জন্যে সে যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পেরেছে। শীত, বর্ষা ও গরম সব অবস্থাতেই সে টিকে থাকতে শিখেছে। প্রকৃতি ও পরিবেশকে নিজের মতো করে ব্যবহার করতে পারে মানুষ। সেই ব্যবহার করার পদ্ধতিগুলো মানুষের সংস্কৃতির ভিতরে পড়ে। 49 মানুষ কিভাবে নিজেকে ঠান্ডার হাত থেকে রক্ষা করে? একসময় পৃথিবীতে খুব ঠান্ডা ছিল। অনেক পশু পাখির মতো মানুষেরও সেই ঠান্ডায় কষ্ট হতো। একসময় ঠান্ডা থেকে বাঁচতে মানুষ গাছের ছাল গায়ে জড়াতে শুরু করলো। কখনো বা মরা পশুর চামড়াও পরত। 50 সংস্কৃতি থেকে সভ্যতা কিভাবে আলাদা? সংস্কৃতি বলতে বোঝায় নাচ, গান, পোশাক, শিল্প, সাহিত্য, অর্থাৎ সংস্কৃতি হলো অন্তস্থ বা আঙ্গিক, কিন্তু সভ্যতা বাহ্যিক বা যান্ত্রিক। সভ্যতার বিভিন্ন উপাদান বা যাবতীয় অবদান আয়ত্ত করা সহজেই সম্ভব হয়, কিন্তু সংস্কৃতি অর্জন করতে হয়। এইভাবে সংস্কৃতি থেকে সভ্যতা আলাদা। তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশে আদিম মানুষের ভেতরকার যে কোয়েশ্চেন আনসারগুলো প্রত্যেকটা পেজ থেকে আমি কিন্তু আলোচনা করলাম। তো ভিডিওটা লাইক করতে ভুলো না, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমরা যথাসময়ে পেয়ে যাও। কোনো ভিডিও যদি তোমাদের মিস হয়ে গিয়ে থাকে, ডেসক্রিপশন বক্স অথবা প্লেলিস্টে ক্লাস ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করে নিও। আর ভিডিও সম্পর্কে কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আজকে এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে। বাই অ্যান্ড টেক কেয়ার।